কত 3 মাস আগেও যারা কান্না করেছে, 5 মাস আগেও যারা কান্না করেছে, বাচ্চাদের জন্য কান্না করেছে, কত ছোট ছোট মাসুম বাচ্চারা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, এই ধরনের কথা বলেছে যারা, তারা এখন এর কারণটা আমি বুঝি না। একটা সেটআপ দেখা গেল যে লন্ডন অথবা আমেরিকা থেকে একটা নতুন সেটআপ আসছে, ওই ফুল সেটআপটা নিয়েই একটা জায়গায় কাজ হচ্ছে। মুক্ত হওয়ার পরে যাদেরকে সবচাইতে বেশি আপন মনে করার কথা, তাদেরকে রাষ্ট্র সবচেয়ে এখন শত্রু মনে করছে। রাজনীতিতে সবচাইতে বড় একটা ঝুঁকির জায়গা হচ্ছে যে মানে দুর্দিনে যারা কাজ করে তারা বেসিক্যালি সুদিনেও অপমানিত অপদস্থ হয়। এটা সব জায়গার জন্য একটা অশনি সংকেত এবং এটা খুবই খারাপ একটা অ্যালার্মিং ফর আস যে আমরা এই জায়গাটা থেকে বের হইতে পারলাম না, আমরা এখনও পারছি না। কেন পারছি না আই ডোন্ট নো, মানে ওয়াই ইটস হ্যাপেন এভরি টাইম। এটা জাতির হিসেবে আমাদের জন্য খুবই লজ্জার। যারা আপনার জন্য খেটেছে স্বাভাবিকভাবে তারা আপনার পাশে থাকবে, তারা আপনার ফটোশ্যুটে থাকবে, তারা আপনাকে নিয়ে হাঁটবে, প্রাউড করবে, কথা বলবে, তাদের ভুল হলে তাদের শাস্তি হবে। কিন্তু তারা আপনার আশেপাশে না থেকে, এই যে দেখেন এখনও যে গভর্নমেন্টটা রুল করছে, তাদের এই যে ফেসগুলো দেখবেন যারা প্রতিনিয়ত ক্যামেরার সামনে দেখা যায় বা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গার সেটআপগুলোতে যাদের দেখা যায়, খুব একটা এক্সপার্ট পূর্বের ও মানে দলের জন্য ত্যাগী মানুষদের সংখ্যার লেভেলটা দেখবেন একটু কম। এর কারণটা আমি বুঝি না। একটা সেটআপ দেখা গেল যে লন্ডন অথবা আমেরিকা থেকে একটা নতুন সেটআপ আসছে, ওই ফুল সেটআপটা নিয়েই একটা জায়গায় কাজ হচ্ছে। কিন্তু লন্ডন আমেরিকায়ও যারা কষ্ট করেছে, তারাও যা কষ্ট করেছে, দেশেও তো এর চেয়ে আরও 70-80 বেশি পিপল অবস্থান করে কষ্ট করেছে। তাহলে সেই পিপলদেরকে তো আপনার পিক করতে হবে, সেই পিপলদেরকে আপনার কাছে টানতে হবে। তা আমার জায়গা থেকে মনে হচ্ছে সেটা কম হচ্ছে। আর এটা 2টা কারণে কম হয়। একটা কারণে কম হয় হচ্ছে যে নেতা তো আসলে সরাসরি সবাইকে টেনে আনার সুযোগ থাকে না। এই যে উপনেতা, পাতি নেতা, সহকারী নেতা বিভিন্ন ধরনের থাকে, এই লেয়ারগুলো মানে ভেদ করে মূলত ভালো মানের সেই রাজপথের কর্মীরা নেতার কাছে পৌঁছে না। আর একটা কারণ আছে, যারা রিয়েল ফিল্ডের নেতা তারা কখনো এরকম চিটিংবাজি করা, একজনের সাথে লিয়েজো মেনটেন করে উপরে আসা, এইটা কখনো বিলিভও করে না। না করার কারণে তার কেরিয়ারের একটা দীর্ঘ সময় সে সৎ রাজনীতি থেকে কামায় কাটাই দেয়। কিন্তু যখন কিছু উপভোগ করার সুযোগ আসে, তখন সে যেহেতু ওই লেয়ারগুলো মেনটেন করতে এতদিন পারে নাই, সে কারণে তার আর উপরে যাওয়ার সুযোগ থাকে না, সে নিগৃহীতই থেকে যায়। এবং বর্তমানে সেটাই হচ্ছে। এখন এখান থেকে পরিত্রাণের তাহলে উপায়টা কি? পরিত্রাণের উপায় হচ্ছে রাজনীতিটাকেই মূলত নিউলি আপনার সাজাতে হবে, যেই রাজনীতিতে সত্যিকার যারা রাজনীতিবিদ, দেশপ্রেমিক, ভালো মানুষ তারা স্থান পাবে। এই যে দেখেন এখন কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হচ্ছে না, কত 3 মাস আগেও যারা কান্না করেছে, 5 মাস আগেও যারা কান্না করেছে, বাচ্চাদের জন্য কান্না করেছে, কত অভিনয় আমরা দেখছি। অভিনয় না, এটা রিয়েলি যে আল্লাহ আমাদের দেশটাকে মুক্ত করে দিয়েছে, এই ছোট ছোট মাসুম বাচ্চারা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, এই ধরনের কথা বলেছে যারা, তারা এখন মানে সংস্কারের কথায় নাই, এই বিপ্লবের কথায় নাই, দেশটার সংবিধান আপনার গণভোটের কথায় নাই, জুলাই নিয়ে কথায় নাই। তারপরে 3 মাসে যাদের রুচির চেঞ্জ হয়, তাদের কপালে তো দুর্ভিক্ষ থাকবেই, যে কোনো সমস্যা তাদেরকে পড়তেই হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মানে মেন্টালি আমরা হচ্ছি, যখন কষ্ট পাই তখন এক ধরনের বক্তব্য দেই, আর যখন সুযোগ পেয়ে যাই তখন আরেক ধরনের কথা বলি। যদিও এটা নিয়ে কোরআনেও কিন্তু একটা সতর্কতামূলক আয়াত আছে, যদি সেই আয়াতটার সারমর্মটা এরকমই যে ওরা মানে ওই একটু যখন কেউ সুযোগ পেয়ে যায়, হ্যাঁ, তখন মানে বিপদে পড়ে তখন অনেক স্মরণ করে, আর যখন একটু শক্ত হয়ে দাঁড়ায় যায় তখন আল্লাহকে ভুলে যায়, মানে সেই দুর্দিনের কথাগুলো ভুলে যায়, বা তার ভিতরে ওই ইনেসটা থাকে না, মানে বিপদ কেটে গেলে মানুষ আল্লাহকে ভুলে যায়। এবং বাস্তবতা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতিতে সেটাই, যে ফ্যাসিবাদের কবল থেকে আমরা মুক্ত হলাম, কিন্তু মুক্ত হওয়ার পরে যাদেরকে সবচাইতে বেশি আপন মনে করার কথা, তাদেরকে রাষ্ট্র সবচেয়ে এখন শত্রু মনে করছে। কারণ এই কারণগুলোর কারণেই মূলত রাজনীতির পরিবর্তনটা হচ্ছে না। অথচ উচিত ছিল কি, আপনাকে আজকেও আমি বলে যাই, এটা আমার পক্ষের জন্য লাগবে না, মৃত্যুর আগ পর্যন্ত আমি এই কথাটা বলবো, যারা জুলাইয়ের যুদ্ধ করলো, লড়াই করলো, আপনি কি এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে তাদেরকে কোনো রাজনৈতিক সংগঠন ডেকে নিয়ে একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট দিয়ে সম্মানিত করতে পেরেছেন? এখন পর্যন্ত তাদেরকে নিয়ে কোনো বড় ধরনের কোনো আয়োজন করে জাতীয় বীর হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে পেরেছেন? সংসদের প্রথম অধিবেশনেই তো উচিত ছিল বাংলাদেশের জুলাই যুদ্ধে আহত ব্যক্তিদেরকে প্রথম কাতারে বসিয়ে রেখে তারপরে সংসদ অধিবেশনে তাদের সামনে সংসদের প্রথম অধিবেশনটা শুরু করা।
কই জুলাই যোদ্ধাদেরকে অথবা নিহত সেই শহীদ পরিবারের সদস্যদেরকে ওই অডিয়েন্সের ওখানে বসিয়ে রেখে তাদেরকে স্যালুট দিয়ে প্রয়োজনে সেখানে পোশাক বাহিনী, আর্মি, সেনা, নৌ, বিমান সবাইকে ডেকে নিয়ে যেভাবে আমরা রাষ্ট্রীয় মর্যাদা দেই তাদেরকে একটা গার্ড অফ অনার দিয়ে তারপরে আমি সংসদ অধিবেশনটা শুরু করলাম। ডু ইউ হ্যাভ দিস কাইন্ড অফ ইউনিক আইডিয়া? নো, আপনার মধ্যে এই আইডিয়াই নেই, কারণ আপনি তো এই আইডিয়া বিলং করেন না, বিলিভ করেন না। আপনি তো জাতিকে স্বীকৃতি দিতে চান না। আর এই স্বীকৃতি না দেওয়ার কারণে গত 50-54 বছর এই বস্তা পচা রাজনীতির মধ্যেই বাংলাদেশটা নিমজ্জিত হয়ে আছে। এখান থেকে বের হওয়ার কোনো অপশন আমি দেখি না। এবং এই মানে আমাকে আপনি ফর এক্সাম্পল, আমি আওয়ামী লীগের আমলেও শত্রু ছিলাম, আওয়ামী লীগের আমি কথা বলেছি সত্যের পক্ষে, আজকেও আপনি আমাকে শত্রু মনে করবেন, তাহলে হোয়ার ইজ মাই স্ট্যান্ড, হোয়ার ইজ মাই ল্যান্ড? কোথায় আমি? আপনি কেন আমাকে, আপনি তো আমাকে সবার আগে আমাকে ডেকে নিয়ে কোলাকুলি করবেন, ভালোবাসবেন, ভাই আপনার এই জিনিসগুলো ভালো লেগেছে। কেন আপনি করেন না? কারণ আমি তো আপনার চাঁদাবাজি সহ্য করি না, আমি তো আপনার অন্যায় কাজ সহ্য করি না, বা একটা কথা আমি দেখি খারাপ সেটাকে আমি সমালোচনা করি। তাহলে আপনি আওয়ামী লীগের সময় আমার সমালোচনাটাকে নিতে পেরেছেন, এখন নিতে পারেন না, কারণ হচ্ছে ওই সময় আপনার স্বার্থে লেগেছে, তাই আপনি আমার সমালোচনা পছন্দ করেছেন। এখন জিনিসটা আপনার স্বার্থে বাজা শুরু করেছে, তাই আপনি পছন্দ করছেন না। দিস ইজ এ ফ্যাক্ট ফর আওয়ার কি বলে কান্ট্রি এবং আওয়ার পলিটিক্স। এই জায়গা থেকে বের হওয়ার রাস্তা আমাদেরকে খুঁজে বের করতে হবে।